আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদ। আর আপনাদের সঙ্গে রয়েছে আমি কামরুন্নাহার আজাদ স্বপ্না। শুরুতেই সংবাদ শিরোনাম। করোনায় একদিনে মৃত্যু শনাক্ত, এক মাসে সর্বোচ্চ। অসচেতনতা বাড়ছে, প্রকোপ। চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে রাতে ভারত থেকে দেশে ঢুকছে মানুষ। করোনা মোকাবেলায় হাসপাতালে বরাদ্দ ও টিকা ক্রয়ে দুর্নীতির অভিযোগ টিআইবির। দেশের টিকার সংকট হবে না, দাবি ওবায়দুল কাদেরের। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় না আগালে সরকারের পরিণতি শুভ হবে না, বললেন ফখরুল। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার পরামর্শ গয়েশ্বরের। চলতি মাসে দেশের উপর দিয়ে বয়ে যাবে নিম্নচাপ। শুক্র শনিবার সৃষ্টি হতে পারে একটি, কয়েকদিন অব্যাহত থাকবে চলমান বৃষ্টিপাত। শুনছিলেন শিরোনাম। সংবাদে এছাড়া থাকছে মাই টিভির মঙ্গলবারের বিশেষ আয়োজন মাই টেক। এবারে যাব বিস্তারিত সংবাদে। নতুন করে সংক্রমণ বৃদ্ধির ধারায় দেশে একদিনে আরও ২,৩২২ জনের মধ্যে করোনা ভাইরাস ধরা পড়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ৪৪ জনের। শনাক্ত রোগীর এই সংখ্যা ৫ সপ্তাহ পর দিনে সবচেয়ে বেশি। এর আগে ২৯ এপ্রিল এর চেয়ে বেশি ২,৩৪১ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ে। আর একদিনে মৃত্যুর এই সংখ্যাও এক মাসের মধ্যে সর্বোচ্চ। সর্বশেষে ৯ মে দেশে এর চেয়ে বেশি মৃত্যু হয়, ৫৬ জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৮,১৫,২৮২ জন হয়েছে। আর মৃতের মোট সংখ্যা দাঁড়ালো ১২,৯১৩ জন। শেষ ২৪ ঘন্টায় ১৯,১৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২.১২%। আগের দিন এই হার ছিল ১১.৪৭%। আবারও ফিরে এসেছে অসচেতনতা এবং অসতর্কতা। গণপরিবহন সহ আরও অনেক জায়গাতেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। মাস্ক পরায় ফের দেখা দিয়েছে অনীহা। ফলে করোনার প্রকোপ কমার পরিবর্তে বাড়ছে। করোনা মুক্তির পর সংশ্লিষ্টরা বলছেন, আক্রান্ত না হলে কেউ উপলব্ধি করবেন না এটি কতটুকু কষ্টদায়ক। করোনা থেকে বাঁচতে ব্যক্তি সচেতনতার তাগিদ দিলেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন জানিত্র। রাস্তার কোনো একটি স্থানে দাঁড়িয়ে কিছুক্ষণ পর্যবেক্ষণ করলেই দেখা যাচ্ছে যে জনসাধারণের অর্ধেক পরেছে মাস্ক, আর মুখে নেই বাকি অর্ধেকের। করোনা প্রতিরোধের প্রথম হাতিয়ার মাস্ক পরায় ফের চলে এসেছে অনেকের মধ্যে অসচেতনতা। গণপরিবহনে যেখানে অর্ধেক আসন ফাঁকা থাকার কথা, সেখানে অনেক পরিবহনেই সেটির আর তোয়াক্কা নেই। কে কাকে বলবেন এ বিষয়ে তাও যেন বোধগম্য হচ্ছে না কারো কাছে। রাস্তাঘাটে আর কি জ্যাম হয়ে গেলে নিরাপদ মনে হয় না। মানুষ এখন সচেতন না, মানুষ মনে করে যে করোনা আসলে যার হয় সে বুঝে করোনাটা আসলে কতটা ভয়াবহ। কিছু তো একটু ডিফারেন্ট মানুষ তো থাকবেই। এমন পরিস্থিতির কারণে কমছে না করোনা ভাইরাসের প্রকোপ। আক্রান্ত হয়ে হাসপাতালে ভিড়তে হচ্ছে অনেককেই। খুবই কষ্টদায়ক, এবং জ্বর এবং কাশি সর্দি যথেষ্ট রোগ হতেও কষ্টদায়ক, কিন্তু করোনা অত্যধিক কঠিন রোগ। এখনো যারা মানুষ বাইরে আছে তারা বোঝে না করোনা কি, যারাই হসপিটালে আসছে তারাই বোঝে আসলে করোনা একটা মহামারী। বিশেষজ্ঞরা বলছেন, মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মানার একটুখানি সচেতনতা কমাতে পারে করোনা থেকে আক্রান্ত হওয়ার অনেকখানি ঝুঁকি। সবার সম্মিলিত প্রচেষ্টা না থাকলে করোনার প্রকোপ বাড়তেই থাকবে। হাত ধোয়া থেকে শুরু করে 5 বার নামাজ পড়বেন, যারা বাড়িতে ঢুকবেন কাপড়টা খুলে গোসল করবেন, বাইরে যখন যাবেন মাস্কটা পরবেন, নাক মুখ দিয়ে যায় তো যেন না ঢুকতে পারে। মাস্ক পরেন, কোনো সমস্যা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, কোনো সমস্যা নেই। আর উচ্চ ঝুঁকিতে যারা, তারা বাড়ির বাইরে না যাই ভালো। 16 জুন পর্যন্ত বলবৎ রয়েছে করোনা প্রতিরোধে চলমান বিধিনিষেধ, কিন্তু বিষয়টিতে আর লক্ষ্যই নেই অনেকেরই। ট্যানিদ্রং, মাই টিভি, ঢাকা। করোনা রোধে সীমান্ত দিয়ে যাতায়াত যখন বন্ধ, ঠিক তখনই রাতের আঁধারে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চুয়াডাঙ্গার জীবননগরের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে দেশে ঢুকছে মানুষ। কোনো প্রকার করোনা পরীক্ষা না করেই তারা চলেও যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। স্থানীয়রা বলছেন, অবৈধ এ যাতায়াত বন্ধ করতে না পারলে ছড়িয়ে পড়বে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট।
জীবননগর প্রতিনিধি মোহাম্মদ মিঠুন মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন নূর মোহাম্মদ। রাত গভীর হলেই পাল্টে যেতে থাকে চুয়াডাঙ্গার জীবননগরের সীমান্তবর্তী এলাকার দৃশ্য। বিজিবি কিংবা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে দল বেঁধে ভারত থেকে দেশে ঢুকছে মানুষ, যা ধরা পড়ছে স্থানীয়দের চোখে। প্রতিদিন আমরা হাঁটতে যাই, বেশ 2-4 জন যাই। সেদিন তো আমরা সীমান্ত এলাকায় যাচ্ছি, টুপি মাথায় পুলিশগুলো আর মেয়েগুলোর মাথায় সিঁদুর। এই জন্য আমাদের সন্দেহ লাগলো যে এরা কোত্থেকে আসছে। তো জিজ্ঞেস করলাম, তো সরাসরি বললো যে ভাই আমরা ভারত থেকে আসছি। দোকান বন্ধ করার সময় দেখি 10-12 জন মহিলা আবার পুরুষও আছে সাথে, কাদা ওদের গায়ে লেগে আছে, সেই দিকটা আসছে। আমি বলছি এত রাতে কোথায়? বলছে আমরা খুলনায় যাব। তো আসলে কোথায়? তো বলছে ভারত। সীমান্ত পাড়ি দিয়ে আসা অবৈধ যাতায়াতকারীরা চলেও যাচ্ছেন দেশের বিভিন্ন জেলায়। 10-12 জনের লোক চলে আসছে কাদামাখা অবস্থায়। আমরা জিজ্ঞাসা করলে তারা উল্টোপাল্টা কথা বলছে। দেখছি তারা নিহত এইভাবেই আসছে। তো এখন ওই দিকটা আসছে, এখন তারা তো পরীক্ষা বাদেই তো আসছে, তারা ঝুঁকির ভিতরে আছি আমরা। স্থানীয়দের আশঙ্কা, এভাবে চলতে থাকলে ছড়িয়ে পড়তে পারে করোনার ভারতীয় ভেরিয়েন্ট। এইভাবে যদি আসে এরা, তা ভারতে যেভাবে করোনা আক্রান্ত হচ্ছে, এতে তো আমরাও স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারি। সার্বক্ষণিক রাতের আধারে কিছু মানুষ ওপার থেকে এপারে চলে আসছে, কিন্তু কেন আসছে তাদের তো কোনো পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে না। তারা যে কোথায় যাচ্ছে, কীভাবে যাচ্ছে, কোন জায়গায় থাকছে, আমরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা আছি এখন। দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলাগুলোতে ক্রমেই বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু। এ অবস্থায় অবৈধ এমন যাতায়াত বন্ধে সীমান্তে কড়াকড়ি আরোপের দাবি স্থানীয়দের। নূর মোহাম্মদ, মাই টিভি নিউজ ডেস্ক। কোনোভাবেই থামছে না করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি। সংক্রমণের পাশাপাশি বাড়ছে মৃত্যুর হারও, সঙ্গে যুক্ত হয়েছে ভারতীয় ভ্যারিয়েন্টের আতঙ্ক। এই অবস্থায় দেশের সীমান্তবর্তী কয়েকটি জেলায় চলছে লকডাউন। আর বিধিনিষেধের মাঝেই রাজশাহীতে আক্রান্তের হার এখনও 45 ভাগের বেশি। প্রতিনিধিদের তথ্যচিত্রে শামস তাবরিজ উচ্ছ্বাসের রিপোর্ট। রাজশাহীতে করোনা সংক্রমণের হার 45.7% বেড়ে যাওয়ায় মহানগর ও জেলায় রোজ বিকাল 5টা থেকে দোকানপাট বন্ধ সহ বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পুলিশ জানিয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টায় মারা গেছেন আরও 8 জন করোনা রোগী। করোনা ভাইরাস সংক্রমণ, মৃত্যু ও ভারতীয় ভেরিয়েন্ট রোধে চাঁপাইনবাবগঞ্জে 14 দিনের কঠোর লকডাউনের মেয়াদ শেষে তা আর বাড়ানো হয়নি। এর বিপরীতে দেয়া হয়েছে 7 দিনের বিশেষ বিধিনিষেধ। পাশাপাশি বিধিনিষেধের আওতায় 11 দফা নির্দেশ দিয়েছে জেলা প্রশাসক। নাটোরে করোনা সংক্রমণের হার ছাড়িয়েছে 60%। তবুও স্বাস্থ্যবিধি মানতে সতর্কতা নেই সাধারণ মানুষের মাঝে। তাই নাটোর পৌর এলাকাসহ সিংড়ায় বুধবার সকাল থেকে 7 দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসক। গত 24 ঘন্টায় আরও 42 জন করোনায় আক্রান্ত হয়েছে, আর মৃত্যু হয়েছে 1 জনের। সীমান্ত জেলা সাতক্ষীরায় লকডাউনের 4র্থ দিনেও করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শতাংশের হার 55.8%। গত 24 ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষা করে 103 জনের করোনা শনাক্ত হয়েছে। এটি জেলার একদিনে সর্বোচ্চ শনাক্ত। এছাড়া নোয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে লকডাউন চলছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। করোনা মোকাবেলায় হাসপাতালে বরাদ্দ ও টিকা ক্রয় দুর্নীতি হয়েছে। করোনা নিয়ে টিআইবির গবেষণা প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। একক উৎস থেকে টিকা আনার উদ্যোগ নেওয়া উচিত হয়নি মন্তব্য করে সংস্থার নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, অস্বচ্ছ প্রক্রিয়ায় টিকা আমদানিতে তৃতীয় পক্ষকে সুযোগ দেওয়া হয়েছে। করোনা মোকাবেলা ও টিকা কার্যক্রম নিয়ে 19টি সুপারিশ করেছে টিআইবি। মোবাইল কর্মীর রিপোর্ট। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি করোনা ভাইরাস সংকট মোকাবেলা, কোভিড-19 টিকা ব্যবস্থাপনায় সুশাসনের চ্যালেঞ্জ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। বাংলাদেশে মার্চ 8 টিআইবির গবেষক জুলকার নাইন চলতি বছরের 7 ফেব্রুয়ারি থেকে 31 মে পর্যন্ত তথ্যপত্র নিয়ে তৈরি করা গবেষণাপত্রটি উপস্থাপন করেন। সংক্রমণটা গত জুন এবং এতে বলা হয়, উপযোগিতা যাচাই না করে হাসপাতাল নির্মাণ সহ করোনা টিকা কেনায় সরকারি ক্রয়বিধি অনুসরণ করা হয়নি। তার আনুষঙ্গিক উপকরণ অর্থাৎ সিরিঞ্জ সহ অন্যান্য উপকরণ ক্রয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে পূর্বে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত একটি প্রতিষ্ঠানকে ক্রয়াদেশ প্রদান করা হয়েছে। অনিয়ম দুর্নীতির বাইরেও আমরা দেখতে পাই যে সেপ্টেম্বরে যখন করোনা ভাইরাসের সংক্রমণ কিছুটা হ্রাস পেয়েছিল, তখন বেশ কয়েকটি হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়
টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, করোনার টিকা ব্যবস্থাপনা কার্যক্রমে সুশাসনের ঘাটতি রয়েছে। সার্বিকভাবেই আমরা যে কোভিড-19 টিকা ব্যবস্থাপনা, সেখানে সুশাসনের যে 6টি নির্দেশকের উপর ভিত্তি করে আমরা এই গবেষণাটি করেছি, তার প্রতিটি ক্ষেত্রেই ঘাটতি দেখা গেছে। যেমন তার দৃষ্টান্তে হিসেবে অস্বচ্ছ প্রক্রিয়ায় টিকা আমদানির মাধ্যমে জনগণের উপর একটা বোঝা চাপিয়ে দিয়েছে। 80% জনগোষ্ঠীকে টিকার আওতায় আনা ও প্রণোদনা দেওয়া সহ বিদ্যমান সংকট নিরসনে 19টি সুপারিশও করা হয় এ সময়। বাস্তবসম্মত অভিজ্ঞতা ভিত্তিক মন্তব্যটি আমি বলবো, এবং একটি মাঠ পর্যায়ে যেহেতু আসছে থেকে যে মুবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা। দেশে করোনা ভাইরাসের টিকার কোনো সংকট সৃষ্টি হবে না বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, বিভিন্ন দেশ থেকে টিকা সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, সরকারের ভালো উদ্যোগের প্রশংসা না করে অকারণে সমালোচনা করছে বিএনপি। তবে দুঃসময়ে তারা জনগণের পাশে নেই। বিএনপি আজকে নির্বাচন বয়কট করছে, ওই ষড়যন্ত্রের পথ তারা বেছে নিচ্ছে। আন্দোলনের নামে সহিংস কোনো পরিস্থিতির সৃষ্টি করা হলে বাংলাদেশ আওয়ামী লীগ সমুচিত জবাব দেবে। 6,651 কোটি 34 লাখ টাকা ব্যয়ে 10টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। গণভবন থেকে ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের জানান, এর মধ্যে সরকারি অর্থায়ন 5,219 কোটি 81 লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন 794 কোটি 3 লাখ টাকা এবং বৈদেশিক অর্থায়ন 637 কোটি 50 লাখ টাকা। অর্থ ও মানব পাচারের দায়ে কুয়েতের আদালতে দণ্ডপ্রাপ্ত লক্ষ্মীপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের এমপি পদ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে ও উপনির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। পাপুলের পক্ষে তার বোন নুরুন্নাহার বেগম মার্চে এই রিট করেন। রিটে লক্ষ্মীপুর 2 আসন শূন্য ঘোষণার বৈধতাও চ্যালেঞ্জ করা হয়। হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চে এই রিটের ওপর শুনানি হয়। গত 22 ফেব্রুয়ারি পাপুলের এমপি পদ বাতিল করা হয়। আর লক্ষ্মীপুর 2 আসন শূন্য ঘোষণা করে আগামী 21 জুন ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন। 14 জুলাই সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকীতে উপনির্বাচনের তারিখ পরিবর্তনের জন্য প্রধান নির্বাচন কমিশনের বরাবর স্মারকলিপি দিয়েছে বিরোধী দল জাতীয় পার্টি। স্মারকলিপি প্রদানের পর দলটির মহাসচিব জানান, 14 জুলাই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী সারা দেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয়। একই দিনে উপনির্বাচন রাখা জাতীয় পার্টির কাছে খুবই দুঃখজনক। তাই নির্বাচন কমিশনের কাছে তারিখ পরিবর্তনের দাবি জানিয়েছেন তারা। জিয়াউদ্দিন আহমেদ বাবুল জানান, বিষয়টি ভেবে দেখার আশ্বাস দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। কাল করতে পারিনি, আমরা আপনাদের কথার যৌক্তিকতা আছে, আপনাদের কথার পিছনে আপনাদের যেমন সেন্টিমেন্ট আছে, একটু যুক্তিও আছে। আমি তো একা সিদ্ধান্ত দিতে পারবো না, এর জন্য পূর্ণাঙ্গ কমিশনের বৈঠক করতে হবে। যত দ্রুত সম্ভব পূর্ণাঙ্গ কমিশনের বৈঠক করে আমরা আপনাদেরকে জানাবো। এটা হচ্ছে ওনার বক্তব্য। তত্ত্বাবধায়ক পদ্ধতি পূর্ণ প্রবর্তন করে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া না আগালে সরকারের পরিণতি শুভ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা এবং খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন। মাহবুব সৈকতের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা মহানগরী বিএনপির আলোচনা সভা। সত্যিকার অর্থে আমরা জিয়াকে কতটুকু চিনেছি সেটাও কিন্তু আমাদের বিশ্লেষণ করতে হবে।
সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে দাবি আদায় করণীয় নিয়ে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। যেদিন বিএনপিতে সবাই কর্মী হব, একজন নেতা সামনে থাকবে, সেদিন গণতন্ত্র মুক্তি পাবে, সেদিন খালেদা জিয়া মুক্তি পাবে। অনেক সংগ্রাম করার জন্য অনেক লোক লাগে না, লাগে কমিটেড, ডেডিকেটেড, প্রতিশ্রুতের প্রতিজ্ঞাশীল লোকের দরকার। সেই কমিটমেন্টের জায়গাটা অ্যাসার্ট করেন, তাহলে আমরা জয়লাভ করব। তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার দাবি করেন বিএনপি মহাসচিব। গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হতে হবে, তা না হলে এর রেজাল্ট খুব খারাপ, এর পরিণতি খুব খারাপ। আমরা জয়ী হবই, আমরা বিশ্বাস করি যে আমরা সঠিক পথে থাকলে, ঠিক পথে থাকলে বিজয় আমাদের অনিবার্য। এর আগে রাজধানীর মহাখালীতে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া 7তলা বস্তি এলাকা পরিদর্শনে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি করে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তার আহ্বান জানান বিএনপি মহাসচিব। তারা মেগা প্রজেক্ট করছে, হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ করছে, 10,000 টাকার প্রজেক্ট 50,000 হয়ে যাচ্ছে, কিন্তু এই ছিন্নমূল মানুষগুলোর বাসস্থানের জন্য আজ পর্যন্ত কেউই কোনো সেই রকম ইফেক্টিভ কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেন। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। দীর্ঘদিনের জমিয়ে রাখা স্বপ্ন নিমিষেই আগুনে পুড়ে ছারখার হলো মহাখালীর 7তলা বস্তিবাসীর। সয় সম্বল এমনকি থাকার একটু বাসস্থান পুড়ে ছারখার। খোলা আকাশের নিচে খেয়ে না খেয়ে সাহায্যের আশায় মানবেতর জীবনযাপন করছেন হাজারো দুঃখী মানুষ। বস্তিবাসীদের সহায়তার পাশাপাশি আগুনের সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। এসএম খোরশেদ আলমের রিপোর্ট। দীর্ঘ এলাকা জুড়ে মহাখালী 7তলা বস্তি। বসবাসকারীরা খেটে খাওয়া নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। কেউ রিক্সা চালক, কেউ শ্রমিক দিনমজুর, আবার কেউ পোশাক শ্রমিক। প্রতিদিনের মতো কাজের শেষে নিশ্চিন্তে ঘুমাচ্ছিলেন বস্তিবাসীরা, কিন্তু নিমিষেই দুঃস্বপ্নের মতো আগুনে পুড়ে ছারখার বাড়িঘর, সহায় সম্বল। 3:30টার দিকে হঠাৎ দেখি চিল্লাচিল্লি, বের হয়ে দেখে যে মানে ওইদিকে আমাদের ওই দিক থেকে একটা আগুন লাগছে। কালকে 4 দিন বৃষ্টি হচ্ছে, 4 রাত, মানুষ কি কষ্ট করছে, ভাতটা পর্যন্ত খাইতে পারে নাই। সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে পরিবার নিয়ে মানবতার জীবন যাপন করছেন তারা। সাহায্যই এখন একমাত্র ভরসা। ডাঙ্গর সব দিকে কষ্ট, পানি নাই, কারেন্ট নাই, গ্যাস নাই, খাওয়ানোর কিছু নাই। আমার 20 লাখের উঠবে, আমার 2টা বাড়ি উঠছে, আর আমার তো দোকান ওই অনেক মাল, বেড়াকের মাল দিতাম। আমরা 1 গ্লাস যে পানি খাবো, সে পানি খাওয়ার একটা গ্লাস আমাদের কাছে নাই। যে আমরা একটা প্লেটে ভাত খাবো, সেটা কিন্তু আমাদের কাছে নাই। আমরা যে কোথায় যেয়ে দাঁড়াবো, আমরা সেই স্থান নাই। এগুলো সাইডে রাস্তা নাই। অসহায় মানুষদের দেখতে এসে সহায়তার আশ্বাস দেন ঢাকা উত্তর সিটির মেয়র। পরিবারের লিস্ট দেখে দেখে আমরা প্রত্যেকটি পরিবারকে নগদ 5,000 টাকা করে সহায়তা দিব আমরা। এটি আমাদের একটি 1 নম্বর আমার একটা প্রতিশ্রুতি ছিল। সেই প্রতিশ্রুতি অনুযায়ী আজকের থেকে লিস্টের মাধ্যমে আমরা কিন্তু 5,000 টাকা আপনাদের সামনে শুরু করব। আগুনের ঘটনার সুষ্ঠু তদন্তের কথা জানান আতিকুল ইসলাম। এটি আমাদের সিটি কর্পোরেশনের যেরকম দায়িত্ব, সেরকম দুর্যোগ মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব। এসএম খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা। চলতি মাসে দেশের উপর দিয়ে বয়ে যেতে পারে নিম্নচাপ কিংবা গভীর নিম্নচাপ। আবহাওয়া অধিদপ্তর বলছে বঙ্গোপসাগরে 2টি লঘুচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা আছে, যার একটি শুক্র কিংবা শনিবার সৃষ্টি হতে পারে। সারা দেশে চলমান বৃষ্টিপাত সহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলেও জানান আবহাওয়াবিদ হাফিজুর রহমান। এসএম আরফের রিপোর্ট। কয়েকদিন ধরেই রাজধানী সহ সারা দেশে বৃষ্টি অব্যাহত রয়েছে। 24 ঘন্টায় দেশের কয়েকটি স্থানে বজ্রপাত সহ ভারী বর্ষণে ব্যাহত হচ্ছে জনজীবন। এমন পরিস্থিতির মধ্যেই সাগরে নিম্নচাপ কিংবা গভীর নিম্নচাপ হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এই মাসে বঙ্গোপসাগরে 2টে লঘুচাপ তৈরি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা গভীর নিম্নচাপ হতে পারে। এখন আমাদের যে অবজারভেশন বা বিভিন্ন মডেলে যে ফোরকে, সেখানে দেখা যাচ্ছে আগামী 11-12 তারিখের দিকে উত্তর বঙ্গোপসাগরে একটা লঘুচাপ তৈরি হবে। হ্যাঁ, এটা এখন পর্যন্ত যেহেতু হয় নাই, হওয়ার পরে হয়তো এটা বোঝা যাবে এটা নিম্নচাপ হবে না গভীর নিম্নচাপ হবে এবং কোন দিক দিয়ে যাবে।
তবে একটা লঘুচাপ হওয়ার আছে এবং এটা আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বৃষ্টিপাতের বর্তমান পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানান এই আবহাওয়াবিদ। ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিপাতটা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে। বৃষ্টির পাশাপাশি দেশে বজ্রপাতে বাড়ছে নিহতের সংখ্যা। তাই বৈরী আবহাওয়ায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান। তো বর্ষা কিন্তু আমাদের দেশে পুরোপুরি বিস্তার লাভ করে না। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, পর্যটন কেন্দ্র খোলার সিদ্ধান্ত নেওয়া হলেও করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় সেই সিদ্ধান্ত আবারও পেছানো হয়। এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে, শীঘ্রই আবারও পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হবে। দুপুরে কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কাজ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এটা মানুষের সেবা দেওয়ার জন্যই পর্যটন কর্পোরেশন বা আমাদের হোটেল মোটেল এগুলা। আজকে যেহেতু কোভিডের সিচুয়েশন একটু ঊর্ধ্বগামী, এই জন্য মানুষের সেফটি সিকিউরিটির কথা চিন্তা করেই কিন্তু এখন পর্যন্ত খোলা হয় নাই। এই যে আমরা তো সব কিছু রেডি হইলে বিদেশি বিমান এখানে নাম। গাজীপুরের ব্যবসায়ী হাসান আবিব হত্যা মামলার প্রধান আসামি নূর নবীকে গ্রেফতার করেছে সিআইডি। ব্যবসায়িক দ্বন্দ্ব ও পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মাথায় আঘাত ও পরে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয় ব্যবসায়ী আহসান হাবিবকে। চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি। সিআইডির সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আসামিকে গ্রেফতার ও এই সম্পর্কিত তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তাধর। তিনতলা বাসার নিচতলার একটি কক্ষ থেকে ধোঁয়া নির্গত হয়। পরবর্তীতে বাড়ির মালিক সেই বাসায় যান। বাসায় যাওয়ার পরে দেখেন বাইরে থেকে তালা লাগানো আছে। উনি তালাটা ভাঙার পরে ওখানে আমাদের যে ভিকটিম আহসান হাবিব, ওনার অগ্নিদগ্ধ অবস্থায় ওনাকে ওখানে পড়ে থাকতে দেখেন এবং সঙ্গে সঙ্গে শেখ হাসিনা জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইউনিটে তাকে ওখানে পাঠানো হয়। ব্যবসায়িক একটা জের ছিল, সেটাও আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। মূলত সপ্তাহব্যাপী আমরা অভিযান বিভিন্ন জায়গায় পরিচালনা করি এবং গতকাল রাতে আমরা গাজীপুরের এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সমর্থ হই। এদিকে নওগাঁর চাইনিজ রেস্টুরেন্টের ভেতর নৈশ প্রহরীকে পিটিয়ে হত্যার দায়ে 2 জনকে আটক করেছে সিআইডি। তুচ্ছ ঘটনা নিয়ে হাতাহাতির পর তাকে হত্যা করে আসামিরা। পরে আত্মগোপনে থাকা আসামিদের ঢাকার সাভার থানার আমিনবাজার থেকে গ্রেফতার করা হয়। সিআইডির সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির ডিআইজি শেখ নাজমুল আলম। সে বাদলকে আমরা গতকাল আমিনবাজার থেকে গ্রেপ্তার করি এবং গ্রেপ্তার করার পর তাকে তার স্বীকারোক্তিমূলক তাকে জিজ্ঞাসাবাদে আমরা অনেক কিছু জানতে পারি এবং আমরা আরেকজন আসামি আতিকুর রহমান ওরফে শীতল, তাকে আমরা নওগাঁ থেকে আমাদের নওগাঁর সিআইডি টিম দিয়ে গ্রেপ্তার করি এবং তাদের জিজ্ঞাসাবাদে প্রকৃত ঘটনা আমরা জানতে পেরেছি যে ওই দিন তারা ওখানে এই রাতের বেলা ওই চাইনিজ রেস্টুরেন্টে আসে এবং কোনো এক পর্যায়ে তাদের সাথে কোনো এক ঘটনায় তাদের সাথে তর্কাতর্কি বাঁধে এবং তারা তাকে পিটিয়ে তাকে হত্যা করে। এবং এবার মাইটেক। করোনায় মুঠোফোনে কথা বলা কিংবা ইন্টারনেটের ব্যবহার অনেকটা বেড়েছে, আয়ও হচ্ছে বেশ। সেই তুলনায় গ্রাহকরা পাচ্ছেন না বিশেষ কোনো সুবিধা। এমনকি প্রস্তাবিত বাজেটে টেলিকম সেবায় কমানো হয়নি সম্পূরক শুল্ক, কমেনি সিম ট্যাক্স, ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায়ও মেলেনি স্বস্তির কোনো খবর। সংশ্লিষ্টরা বলছেন সাধারণ গ্রাহকদের কথা মাথায় রেখে আরও একটু চিন্তা করার কথা। সাপ্তাহিক আয়োজন মাইটেকে আরও জানাচ্ছেন মোবালি করে। পড়ালেখা থেকে অফিস সবই এখন ইন্টারনেটে। দেখা না হলেও মুঠোফোনে ঠিকই হচ্ছে যোগাযোগ। করোনাকালীন এভাবে বেড়েছে মুঠোফোনে কথা আর ইন্টারনেটের ব্যবহার। সমহারে এই খাতে বেড়েছে আয়ও। বিভিন্ন মহল থেকে মুঠোফোনে কথা বলা কিংবা ইন্টারনেটের ব্যবহারে খরচ কমাতে কর ছাড়ের দাবি করা হলেও 2021-22 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে মুঠোফোনের সেবায় ভ্যাট ও সম্পূরক শুল্ক 15% হেরফের হয়নি। কমানো হয়নি 200 টাকার সিম ট্যাক্সও। মুঠোফোনে 100 টাকার কথা বলায় 33 টাকা 25 পয়সা এবং ডাটা ব্যবহারে প্রায় 22 টাকা খরচ অপরিবর্তিত রয়েছে।
মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি বলছেন, গ্রাহক পর্যায়ের প্রত্যাশিত বিষয়গুলো চাপা পড়ে গেছে প্রস্তাবিত বাজেটে। সব দিক মিলিয়ে প্রায় 58% কিন্তু ট্যাক্স আদায় করা হয় এই টেলিযোগাযোগ খাত থেকে, যার ফলে এই চাপটা কিন্তু দিন শেষে পড়ে কিন্তু গ্রাহকের কাছেই, কারণ যারা বিনিয়োগকারী তারা বিনিয়োগ করছেন কিন্তু লাভের আশায়, অতএব তারা যেভাবেই হোক তাদের মুনাফা আদায় করার জন্য এই চাপ কিন্তু গ্রাহকদের উপরই পড়বে। আইএসপি এবি এর সভাপতি জানালেন, এখনো গ্রাহকদের 15 থেকে 20% ভ্যাট দেওয়ার কথা। তবে স্পেসিফিক ইন্টারনেটের জন্য সেভাবে হয়নি, তবে আমরা এনবিআর এর সাথে কথা বলার চেষ্টা করছি। আমাদের যে মন্ত্রণালয় আছে, মিনিস্ট্রি অফ পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশনের মাননীয় মন্ত্রীর মহোদয়ের মাধ্যমে ভ্যাটটা সম্পূর্ণরূপে নির্মূল করা যায় কিনা সেই বিষয়ে কথা বলা হচ্ছে। তবে এমন সময় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাকে এক দেশ এক রেট ঘোষণায় কিছুটা হলেও গ্রাহক পর্যায়ে স্বস্তি আসবে বলে জানালেন বিটিআরসি চেয়ারম্যান। এতে করে যেটা হবে, আমরা যেমন একটা স্লটে আমরা বলেছি সর্বোচ্চ 500 টাকা 5 Mbps, আর 10 Mbps যেটা সেটা 700 থেকে 800। তো এইটা আসলে সর্বোচ্চটা 800, এটা ঠিক রেখে নিচের দিকে কম্পিটিশনে সার্ভিস প্রোভাইডার যে যা নিতে পারে, কোনো সমস্যা নেই। আমাদের কাছে কেউ যদি এটা কমপ্লেন করে, সেই কমপ্লেনের ভিত্তিতেও আমরা বিষয়গুলো তদন্ত করে আমরা ব্যবস্থা নেব। মুবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা। সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনায় একদিনে মৃত্যু ও শনাক্ত, 1 মাসে সর্বোচ্চ, অসচেতনতায় বাড়ছে প্রকোপ, চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে রাতে ভারত থেকে দেশে ঢুকছে মানুষ। করোনা মোকাবেলায় হাসপাতালে বরাদ্দ ও টিকা ক্রয়ে দুর্নীতির অভিযোগ টিআইবির, দেশে টিকার সংকট হবে না, দাবি ওবায়দুল কাদেরের। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় না আগালে সরকারের পরিণতি শুভ হবে না, বললেন ফখরুল। নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার পরামর্শ কয়েকজনের। চলতি মাসে দেশের উপর দিয়ে বয়ে যাবে নিম্নচাপ, শুক্র শনিবার সৃষ্টি হতে পারে একটি, কয়েকদিন অব্যাহত থাকবে চলমান বৃষ্টিপাত। নেতানিয়াহুর ভাগ্য নির্ধারিত হবে রোববার, পার্লামেন্টে আস্থা ভোটে জিতলে প্রধানমন্ত্রী হবেন নাফতালি বেনেট, হারলে নতুন নির্বাচন। ভারতের বিপক্ষে পাসিং প্লেসিংয়ে অনেক ভুল ছিল, বললেন অধিনায়ক জামাল ভুঁইয়া, পারফরমেন্সে হতাশ কোচ জিয়ামিডে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla ও twitter/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনার সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। এর সাথে শেষ করছি আমি কামরুন্নাহার আজাদ স্বপ্না। আল্লাহ হাফেজ।